প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ বিষয়ের আলো অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ গোলীয় দর্পণ সম্পর্কে আলোচনা করছি। তাহলে প্রথমে আমরা জানব যে গোলীয় দর্পণ কাকে বলে। হ্যাঁ, কোনো গোলীয় তলের ভিতরের বা বাইরের পৃষ্ঠদেশ মসৃণ ও চকচকে হলে তাকে আমরা গোলীয় দর্পণ বলে থাকি। তাহলে আবার শোনো, কোনো গোলীয় তলের ভিতরের বা বাইরের পৃষ্ঠদেশ মসৃণ ও চকচকে হলে তাকে আমরা গোলীয় দর্পণ বলে থাকি। গোলীয় দর্পণ প্রধানত দু রকমের হয়। প্রথম অবতল দর্পণ আর দ্বিতীয় হলো উত্তল দর্পণ। গোলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসাবে কাজ করলে সেই দর্পণকে আমরা অবতল দর্পণ বলি। তাহলে গোলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠ যদি প্রতিফলক তল হিসাবে কাজ করে তাহলে সেই দর্পণকে আমরা বলবো অবতল দর্পণ, আর উল্টোটা হবে। তাহলে আমি আবার একবার বলছি, শোনো। প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনে স্টিলের চামচ কিংবা বাটির পেট ফোলা দিকটা মুখের সামনে ধরে নিজেদের মুখ যদি আমরা দেখি তাহলে দেখা যাবে নিজের মুখের বড় আকারের অদ্ভুত এক প্রতিবিম্ব তার মধ্যে ফুটে উঠেছে। আবার চামচ বা বাটিকে যদি আমরা উল্টো দিকে ধরি অর্থাৎ ওইগুলির গভীর অংশের দিকে মুখ যদি করে থাকি তাহলে দেখব যে ছোট আকারের মুখের অন্য ধরনের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। চামচটা মুখের কাছ থেকে ধীরে ধীরে সরালে দেখতে পাবো প্রতিবিম্ব কেমন যেন পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবারে একটা সমতল দর্পণ কিংবা স্টিলের থালা নিয়ে নিজের মুখ দেখলে মুখের স্বাভাবিক প্রতিবিম্ব দেখা যায়। চামচ বা বাটির তলগুলিকে প্রায় গোলীয় প্রতিফলক তল হিসাবে ধরা যায়। তাহলে আমরা বলতে পারি কোনো তল যদি একটি গোলকের অংশ হয় তাহলে তাকে আমরা গোলীয় তল বলি। ধরো এটা একটা গোলক, কোনো তল যদি ধরো এইটুকু, একটা গোলকের এই পুরো গোলকটার অংশ হচ্ছে এইটুকু, তাহলে এটাকেও আমরা গোলীয় তল বলতে পারি। বেশ, তাহলে গোলীয় দর্পণ কি জিনিস না, কোনো গোলীয় তলের ভিতরের বা বাইরের পৃষ্ঠদেশ মসৃণ ও চকচকে হলে তাকে আমরা গোলীয় দর্পণ বলি। এই গোলীয় দর্পণ ক প্রকার? দু প্রকার। এক হচ্ছে কি অবতল দর্পণ আর এক হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে কি হয় না, অবতল পৃষ্ঠ থেকে আলোর প্রতিফলন ঘটে। তাহলে এইটা হচ্ছে, এই দিকটা হচ্ছে মানে অবতল পৃষ্ঠটা হচ্ছে প্রতিফলক তল। আবার উল্টো দিকে উত্তল দর্পণের দিকে দেখাও, এর দেখো উঁচু দিকটা মানে উত্তল পৃষ্ঠটা, এই উত্তল পৃষ্ঠ থেকে আলোর প্রতিফলন ঘটে, তাই এই তলটা হলো প্রতিফলক তল। একটা চামচের, এই দেখো একটা চামচের সামনের দিক মানে এই দিকটা, এই চামচের এই সামনের দিকটা অবতল দর্পণের মতো কাজ করে, অবতল দর্পণ হিসাবে কাজ করে। আর ঠিক উল্টো দিকটা মানে এই যে পিছনের দিক, এই পিছনের দিকটা উত্তল দর্পণ হিসাবে কাজ করে। তাহলে আমরা বলতে পারি যে একটা চামচের সামনের দিক মানে এই যে খাল দিকটা, এই অংশটা অবতল দর্পণ হিসেবে কাজ করে, আর এই উঁচু দিক মানে উত্তল পৃষ্ঠটা উত্তল দর্পণ হিসাবে কাজ করে। তাহলে উত্তল দর্পণ আর অবতল দর্পণের সংজ্ঞা কি হবে না, অবতল দর্পণ হলো গোলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠ মানে এই দেখো এই পৃষ্ঠটা মানে অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক তল হিসাবে কাজ করে তাহলে দর্পণটিকে আমরা অবতল দর্পণ বলবো। আর গোলীয় দর্পণের বাইরের পৃষ্ঠ মানে এই যে এই পৃষ্ঠটা, বাইরের পৃষ্ঠ যদি প্রতিফলক তল হিসাবে কাজ করে তাহলে আমরা এই দর্পণকে, দেখো এটা হচ্ছে অবতল দর্পণ আর এইটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণের হলো সেই গোলীয় দর্পণ যার ভিতরের পৃষ্ঠটা মানে এই যে ভিতরের দিকটা
প্রতিফলক তল হিসেবে কাজ করে। আর উত্তল দর্পণ হলো সেই গোলীয় দর্পণ যার দেখো বাইরের পৃষ্ঠটা প্রতিফলক তল হিসাবে কাজ করে। এবার আমরা এই গোলীয় দর্পণ অর্থাৎ অবতল ও উত্তল দর্পণের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ রাশি সম্পর্কে পড়ব। তাহলে প্রথমেই আমরা যে রাশিটা পড়ব সেটা হচ্ছে মেরু। দেখো ভালো করে, গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলে। আবার শোনো, গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলে। এখানে চিত্রে পি হলো দর্পণের মেরু। এই দিকে তাকাও, এই যে পি, এই দেখো এই পি হলো দর্পণের মেরু। এই ছবিতেও দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে এই যে পি, পি হলো মেরু, মানে এই অংশ, এই বিন্দুটা। তাহলে কি এই বিন্দুটা কি? মেরু। মেরু কাকে বলে? গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলে। এইখানে গোলীয় দর্পণ ধরো পুরোটা, তার প্রতিফলক তল মানে এইখান থেকে এইটুকু অংশ, এর যে মাঝখানটা মানে মধ্যবিন্দুটা, এক্ষেত্রেও দেখো এই যে প্রতিফলক তল মানে এম এম ড্যাশ, এর যে মাঝখানটা, এই মাঝের এই পি বিন্দুটা হলো ওই দর্পণের মেরু। তাহলে আমরা লিখে ফেলছি যে এক্ষেত্রে মেরু হলো পি। বেশ, এবার আসছি বক্রতা কেন্দ্র। গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে দর্পণটির বক্রতা কেন্দ্র বলে। এই ছবি অনুযায়ী সি হলো দর্পণের বক্রতা কেন্দ্র। এই দেখো সি হলো দর্পণের বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্র দর্পণ, দেখো দর্পণ যদি এইটুকু হয়, এই এম এম ড্যাশ হয়, তাহলে সিটা দর্পণের বাইরে অবস্থিত। তাহলে বক্রতা কেন্দ্র কি? গোলীয় দর্পণের যে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে, তাহলে এই গোলীয় দর্পণটা মানে এম এম ড্যাশ, এই ছবিতেও এম এম ড্যাশ, এটা যে গোলকের অংশ মানে এই যে পুরো যে ডটেড লাইনের গোলকটা দেওয়া আছে, এই গোলকের অংশ, এই গোলকের যে কেন্দ্র মানে সি বিন্দুটা, এই সি বিন্দুটা হলো দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র। তাহলে এই বক্রতা কেন্দ্রটা এই যে গোলীয় দর্পণ, ধরো প্রতিফলক তল বা গোলীয় দর্পণ যেটা এম এম ড্যাশ তার বাইরে অবস্থিত হচ্ছে, এক্ষেত্রেও দেখো বাইরে অবস্থিত হচ্ছে। তাহলে আমরা দুটো গুরুত্বপূর্ণ রাশি পেলাম, এক হচ্ছে মেরু আর এক হচ্ছে কে বক্রতা কেন্দ্র। তাহলে মেরু কি না গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দু, অর্থাৎ এই পি বিন্দুটা, এই পি বিন্দুটা প্রতিফলক তল এম এম ড্যাশ, এম এম ড্যাশ তার মধ্যবিন্দু পিটা হলো মেরু। আর বক্রতা কেন্দ্র কি না গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র মানে সি বিন্দুটা, সি বিন্দুটা হলো বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্র দেখো গোলীয় দর্পণ যে আছে তার বাইরে অবস্থিত, গোলীয় দর্পণের বাইরে অবস্থিত। অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দেখো, এইটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রটা প্রতিফলক তল, এই যে ভিতরের দিকটা প্রতিফলক তল, তার সামনে অবস্থিত। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে অবস্থিত। আর উত্তল দর্পণের ক্ষেত্রে এই দেখো বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত না প্রতিফলক তল, এইটা প্রতিফলক তল তার পিছনের দিকে অবস্থিত। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র পিছনের দিকে, প্রতিফলক তলের পিছনের দিকে অবস্থিত। তাহলে আমরা লিখে ফেলছি যে বক্রতা কেন্দ্র সমান সি। আসছে আমরা বক্রতা ব্যাসার্ধে। দেখো গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকেই দর্পণটির বক্রতা ব্যাসার্ধ বলে। তাহলে ছবি অনুযায়ী দেখো যে এই যে দর্পণটা, এই গোলকের অংশ হলো, এই গোলকের ব্যাসার্ধ কোনটা না দেখো পিসি। এই দিকেও দেখো এই যে এম এম ড্যাশ দর্পণ যে গোলকের অংশ মানে এই গোলকটা, এই গোলকের ব্যাসার্ধ কোনটা না পিসি। তাহলে এই পিসিটা হলো দর্পণের বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে পিসি। তাহলে আমরা বলতে পারি গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে দর্পণটির বক্রতা ব্যাসার্ধ বলে। ছবি অনুযায়ী পিসি হলো বক্রতা ব্যাসার্ধ।
অর্থাৎ আমরা বলতে পারি যে বক্রতা কেন্দ্র থেকে গোলীয় তলের দূরত্বই হলো বক্রতা ব্যাসার্ধ। বক্রতা কেন্দ্র থেকে গোলীয় তলের দূরত্বই হলো বক্রতা ব্যাসার্ধ। দেখো এখানেও হচ্ছে কি এই আর, এই আর, তাহলে এই অংশটা হচ্ছে আমরা বক্রতা কেন্দ্র, তাহলে বক্রতা কেন্দ্র থেকে আমরা এই গোলীয় দর্পণ পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধের মান কিন্তু অসীম হয়। মনে রাখবে যে সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ অসীম হয়, সমান অসীম। কেন সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধের মান অসীম হয়? কারণ যে কোনো ক্ষুদ্র সমতলকে অসীম ব্যাসার্ধের একটি গোলকের অংশ হিসাবে ধরে নেওয়া যায়। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, এবার আমরা আসছি প্রধান অক্ষ। গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে অঙ্কিত সরলরেখাকেই দর্পণের প্রধান অক্ষ বলে। আবার শোনো, গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে অঙ্কিত সরলরেখাকেই দর্পণের প্রধান অক্ষ বলে। দেখো এইখানে দেখো এক্স এক্স ড্যাশ, এই রেখাটা, আবার এদিকে তাকাও, এক্স এক্স ড্যাশ, এই রেখা হলো দর্পণের প্রধান অক্ষ। কারণ এই এক্স এক্স ড্যাশ রেখাটা কি করেছে না দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্র, মানে দর্পণের মেরু পি এবং বক্রতা কেন্দ্র সি, মেরু পি এবং বক্রতা কেন্দ্র সি এর মধ্য দিয়ে গেছে। তাহলে আমরা বলবো যে গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের গোলীয় দর্পণের মেরু পি এবং বক্রতা কেন্দ্র সি এর মধ্য দিয়ে অঙ্কিত যে সরলরেখা তাকেই আমরা দর্পণের প্রধান অক্ষ বলবো। এখানে দেখো তাহলে আমরা লিখতে পারি এক্স এক্স ড্যাশ, এক্স এক্স ড্যাশ হলো দর্পণের প্রধান অক্ষ। এবার আর একটা গুরুত্বপূর্ণ রাশিতে আসছি যাকে আমরা বলবো উন্মেষ। গোলীয় দর্পণের পরিসীমা বৃত্তাকার হলে ওই বৃত্তের ব্যাসকে গোলীয় দর্পণের উন্মেষ বলা হয়। আবার শোনো, গোলীয় দর্পণের পরিসীমা বৃত্তাকার হলে, দেখো এক্ষেত্রে এই যে ছবিটা আমি এঁকেছি, এই গোলীয় দর্পণের পরিসীমা কিন্তু বৃত্তাকার। তাহলে এই গোলীয় দর্পণের পরিসীমা বৃত্তাকার, তাহলে এই বৃত্তের ব্যাসকে গোলীয় দর্পণের উন্মেষ বলা হয়। ব্যাসকে গোলীয় দর্পণের উন্মেষ বলা হয়। চিত্রে দেখো এম এম ড্যাশ, এই অংশটা হলো এম পি এম ড্যাশ দর্পণটির উন্মেষ। তাহলে চিত্রে এম এম ড্যাশ, এই অংশটা হলো এম পি এম ড্যাশ, এই গোলীয় দর্পণের উন্মেষ। এবার আসছি মুখ্য ফোকাসে। দেখো এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষ, এই দেখো, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে এই যে দেখো এফ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা বলবো গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটাকেই বলা হয় মুখ্য ফোকাস। এটা অবতল দর্পণের ক্ষেত্রে। আবার দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে, তাহলে এখানেও তাই, গোলীয় দর্পণের প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষ, তাহলে প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়েছে না উত্তল দর্পণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু মানে এফ, এফ থেকে দেখো অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। কারণ এইখানে প্রতিফলিত এই দিকে গেছে, পিছনের দিকে যদি আমরা ডটেড লাইন বাড়াই তাহলে সেই রশ্মিগুলো ডটেড লাইনগুলো প্রধান অক্ষের ওপর এফ বিন্দুতে মিলিত হয়। তাহলে এফ বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে আমরা মুখ্য ফোকাসের সংজ্ঞাটা কি বলতে পারি যে গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। আর উত্তল দর্পণের ক্ষেত্রে যে নির্দিষ্ট বিন্দু থেকে মানে এফ থেকে
অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে আমরা মুখ্য ফোকাস বলি। এখানে এফ হলো গোলীয় দর্পণের মুখ্য ফোকাস। তাহলে আমরা লিখছি এফ হলো গোলীয় দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস। আমি সংজ্ঞাটা আরেকবার বলবো। গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত আলোকরশ্মিগুচ্ছ, গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। আবার উত্তল দর্পণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এই বিন্দুকে মুখ্য ফোকাস বলা হয়। চিত্রে এফ হলো মুখ্য ফোকাস। এবার আসছে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। তাহলে এই যে গোলীয় দর্পণ, তাহলে কোনো গোলীয় দর্পণের মেরু, দেখো পি বিন্দুটা হচ্ছে মেরু, দেখো পি বিন্দুটা হচ্ছে মেরু, তাহলে মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত যে দূরত্ব বা দৈর্ঘ্য তাকে আমরা ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব বলি। তাহলে গোলীয় দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব বলি। এখানে চিত্রে দেখো পি এফ হলো ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, পি এফ হলো ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। দেখো সমান্তরাল রশ্মিগুচ্ছ, এই যে সমান্তরাল রশ্মিগুচ্ছ অবতল দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের ওপর কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়ে দেখো অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়েছে। আবার বলছি, সমান্তরাল রশ্মিগুচ্ছ অবতল দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়ে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় বলে অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয়। তাহলে অবতল দর্পণের অপর নাম কি? অভিসারী দর্পণ, অভিসারী দর্পণ। আবার উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো সমান্তরাল রশ্মিগুচ্ছ, এই যে সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের ওপর কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এফ বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, তাই উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলে। আবার বলছি, সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরালভাবে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের ওপর কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ অভিসারী রশ্মিগুচ্ছ অর্থাৎ অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় বলে উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলে। আবার বলছি, সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের ওপর কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এফ বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় বলে উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয়। তাহলে আমরা জানলাম যে অবতল দর্পণকে অভিসারী দর্পণ আর উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয়। এই প্রসঙ্গে আর একটা জিনিস তোমাদের জেনে রাখা ভালো, যে যেসব রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণে এবং দর্পণের মেরুর খুব নিকটবর্তী অঞ্চলে আপতিত হয় তাদের উপাক্ষীয় রশ্মি বলে। তাহলে উপাক্ষীয় রশ্মি কোনগুলো? না, যেসব রশ্মি গোলীয় দর্পণের এই যে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণে এবং দর্পণের মেরুর খুব নিকটবর্তী যে অংশ, যে অঞ্চল, সেই অঞ্চলে আপতিত হয় তাদের উপাক্ষীয় রশ্মি বলা হয়। এবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণে আসছি যে গোলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এফ ও বক্রতা ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্ক। প্রথমে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে এফ ও আর এর মধ্যে সম্পর্ক নির্ণয় করব। দেখো এখানে আমরা একটা অবতল দর্পণ এঁকেছি। আমরা ধরে নিলাম যে এই অবতল দর্পণটা হলো M1 PM2, এটি ক্ষুদ্র উন্মেষযুক্ত একটি অবতল দর্পণ। ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ কি না M1 PM2। এই দর্পণের ক্ষেত্রে পি হলো দর্পণটির মেরু, আর সি হলো বক্রতা কেন্দ্র, আর এফ হলো মুখ্য ফোকাস। আবার বলছি,
আমরা ধরে নিয়েছি ক্ষুদ্র উদ্মেষযুক্ত একটি অবতল দর্পণ M1 P M2 এইটা হলো ওই অবতল দর্পণটার প্রধান ছেদ, P হলো দর্পণের মেরু, F হলো মুখ্য ফোকাস, আর C হলো বক্রতা কেন্দ্র। এখানে আমরা ধরে নিয়েছি যে PF সমান স্মল f। এই দেখো PF মানে মুখ্য ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্ব, মানে ফোকাস দূরত্ব, এইটা হলো F। আর ধরে নিয়েছি যে বক্রতা ব্যাসার্ধ PC সমান R, বক্রতা ব্যাসার্ধ PC সমান R, এই দুটো আমরা ধরে নিয়েছি। বেশ, এবার আমরা প্রমাণ করব F ও R এর মধ্যে কি সম্পর্ক আছে তা দেখব। এখন অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি AB, দেখো অবতল দর্পণ তার প্রধান অক্ষ, তার সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি AB, B বিন্দুতে দর্পণের উপর পড়ে অর্থাৎ আপতিত হয়ে প্রতিফলনের পরে F বিন্দু দিয়ে যায়। আবার বলছি, অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে AB আলোক রশ্মি B বিন্দুতে দর্পণের ওপর আপতিত হয়ে F এর মধ্য দিয়ে যায়, অর্থাৎ মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়। এখন CB যোগ করা হলো, তাহলে CB যোগ করছি, CB যোগ করা হলো। CB যেই আমরা যোগ করলাম সেই সঙ্গে সঙ্গে এই CBটা হয়ে গেল B বিন্দুতে দর্পণের ওপর অভিলম্ব। দেখো এই যে B বিন্দু দর্পণের ওপর, তার অভিলম্ব হয়ে গেল CB। এবার আমরা ধরি যে আপতন কোণ, আমরা জানি যে প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ মানে এই যে এই কোণটা আর প্রতিফলন কোণ এই কোণটা সমান, এই দুটো কোণের মান আমরা ধরে নিলাম থিটা। তাহলে আমরা লিখছি যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ সমান থিটা। তাহলে ABC কোণ সমান FBC কোণ সমান থিটা। তাহলে ABC কোণ FBC কোণ সমান থিটা, এইটা আমরা ধরে নিলাম। আর দুটো কোণ সমান হলো কেন না, আমরা জানি প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। এইবার ছবির দিকে তাকাও, দেখো যে AB আর CP এই দুটো হচ্ছে সমান্তরাল সরলরেখা, আর এই দুটো সমান্তরাল সরলরেখা আর এই দেখো BC এইটা হলো তার ভেদক। তাহলে দুটো সমান্তরাল সরলরেখা আর যদি ভেদক থাকে তাহলে আমরা জানি একান্তর কোণ দুটো পরস্পর সমান হয়, মানে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, তাহলে এই কোণ দুটো পরস্পর সমান। তাহলে এই কোণটার মান থিটা হলে এই BCF কোণের মানও থিটা হবে। তাহলে লিখছি যে BCF কোণ সমান থিটা। আবার বলছি যে যেহেতু এই AB রশ্মি আর CP, AB সরলরেখা আর CP সরলরেখা পরস্পর সমান্তরাল আর BC হলো ভেদক, তাই আমরা জানি যে ABC কোণ অর্থাৎ এই কোণটা আর BCF কোণ অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণ পরস্পর একান্তর কোণ, আর একান্তর কোণ দুটি পরস্পর সমান হয়, তাই আমরা BCF সমান থিটা লিখে নিতে পেরেছি। এবার আমরা এই ত্রিভুজটার দিকে তাকাচ্ছি, BCF ত্রিভুজ। তাহলে ত্রিভুজ BCF, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা থিটা আর এই কোণটা থিটা আমরা পেয়ে গেছি। তাহলে দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে দুটো বাহু সমান হবে, অর্থাৎ ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সমদ্বিবাহু ত্রিভুজ যেই হয়ে গেল তাই আমরা বলতে পারবো দুটো বাহু অর্থাৎ CF আর FB পরস্পর সমান, CF আর FB পরস্পর সমান। এই যে CF আর এই যে FB পরস্পর সমান কেন না, দুটো কোণ সমান বলে, এই ত্রিভুজের দুটো কোণ সমান বলে দুটো বাহু সমান হয়ে গেল, তাই এটি সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এই দর্পণের ক্ষেত্রে আমরা প্রথমেই ধরে নিয়েছি যে উন্মেষ খুব ক্ষুদ্র, আর এই যে AB রশ্মিটা হলো উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি কি না B আর P বিন্দুটা খুব
খুব কাছাকাছি অবস্থিত। এই বি বিন্দু আর পি বিন্দু উপাক্ষীয় রশ্মি হলে খুব কাছাকাছি অবস্থিত হবে। এই কাছাকাছি অবস্থিত অর্থাৎ উপাক্ষীয় রশ্মি এবং দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র বলে আমরা লিখে নিতে পারি যে এফ বি পিএফ এর সঙ্গে সমান। এফ বি এইটা পিএফ এর সঙ্গে প্রায় সমান। তাহলে যেহেতু এফ বি আর পিএফ সমান হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি পিএফ সমান সিএফ। তাহলে লিখছি যে পিএফ সমান সিএফ। আবার আমরা জানি যে এই সিএফ, দেখো ভালো করে দেখো, সিএফটা এই পিসির অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি যে পিসি বাই 2। এবার দেখো পিএফ সমান আমরা ধরেছি এফ, তাহলে পিএফ সমান আমরা ধরেছি এফ, আর পিসি সমান আমরা ধরেছি আর, তাহলে এফ সমান আর বাই 2 আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি যে গলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ সমান 2 গণিত ফোকাস দূরত্ব হয়। এবার আমরা আসছি উত্তল দর্পণের ক্ষেত্রে এফ ও আর অর্থাৎ ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয়। দেখো এইটা হচ্ছে একটা উত্তল দর্পণ। এই উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে এই যে এবি রশ্মি, এই এবি রশ্মিটা এই বি বিন্দুতে আপতিত হয়ে বিডি পথে চলে গেছে, মানে বিডি পথে প্রতিফলিত হয়েছে। মনে হচ্ছে যে এটি এফ থেকে অপসৃত হচ্ছে, এটি এফ থেকে অপসৃত হচ্ছে। তাহলে আমরা ডি আর এই বি আর এফ এটা যোগ করলাম। আবার বলছি, উত্তল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এবি আলোক রশ্মি বি বিন্দুতে আপতিত হয়ে বিডি পথে প্রতিফলিত হয় এবং মনে হচ্ছে এফ থেকে অপসৃত হচ্ছে। এখন সিবিটা আমরা যোগ করলাম, তাহলে সিবি যোগ করলাম, এই দেখো সিবি যোগ করলাম। আবার সিবিটাকে পিছনের দিকে বর্ধিত করলাম, তার নাম দিলাম ই। তাহলে আমরা সিবি যোগ করলাম এবং বিকে পিছনের দিকে ই পর্যন্ত বর্ধিত করলাম। দেখো এই ছবি অনুযায়ী সিবিই সরল রেখা হলো, দেখো সিবিই এই পুরো সরল রেখাটা হলো বি বিন্দুতে দর্পণের ওপর অঙ্কিত অভিলম্ব। বি বিন্দুতে দর্পণের ওপর অঙ্কিত অভিলম্ব হলো ই বি সি, এই সরল রেখাটা। এখন আমরা ধরলাম যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান থিটা। আমরা জানি যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয় প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুযায়ী। তাহলে আমরা লিখলাম যে এ বিই কোণ সমান ডিবিই কোণ সমান থিটা। দেখো এ বিই কোণ মানে হচ্ছে আপতন কোণ থিটা, আবার দেখো ডিবিই কোণ এটা হচ্ছে প্রতিফলন কোণ, এটা হচ্ছে থিটা। তাহলে এই দুটো কোণের নাম দিলাম আমরা, এই কোণ দুটোকে আমরা থিটা ধরলাম। আর কোণ দুটো একই কেন না, প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। এবার দেখো এই এবি আর এই দেখো পিসি, এই দুটো হচ্ছে সমান্তরাল সরলরেখা। আর এই দেখো যে ইসি হলো এদের মধ্যে ভেদক। তাহলে এবি আর পিসি এরা হচ্ছে সমান্তরাল সরলরেখা, আর ইসি হলো ভেদক। এই ইসি যেহেতু ভেদক হলো, দুটো সমান্তরাল সরলরেখা তাদের মধ্যে ভেদক থাকলে আমরা জানি যে অনুরূপ কোণ দুটো সমান হয়। এখানে কোন দুটো অনুরূপ কোণ না, এ বিই ও ডিবিই। এখানে কোন দুটো অনুরূপ কোণ, সরি, এ বিই ও এফ সিবি। এ দেখো এ বিই এই কোণটা, আর দেখো এফ সিবি এই কোণটা। তাহলে অনুরূপ কোণ দুটো সমান হলে এই কোণটাও মানে এফ সিবি কোণের মানও থিটা হবে। তাহলে আমরা লিখছি, দেখো লিখলেই পরিষ্কার হয়ে যাবে যে এ বিই কোণ সমান এফ সি বি কোণ সমান থিটা, কারণ এরা কি কোণ
না এরা অনুরূপ কোণ। অনুরূপ হয়ে গেল। তাহলে অনুরূপ কোণ দুটোর মান সমান হলো এবং এই কোণটার মানও হয়ে গেল থিতা। FCB কোণের মান হয়ে গেল থিতা। আবার দেখো যে এই কোণটা আর এই কোণটা পরস্পর বিপ্রতীপ কোণ হয়ে গেল। তাহলে আমরা লিখছি যে FBC কোণ সমান DBE কোণ। এরা কি কোণ? না বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ যদি হয় তাহলে এই FCB কোণের মান কত হবে? না থিতা হবে। আবার দেখো FBC কোণ সমান DBE কোণ। ছবিতে দেখো FBC কোণ মানে এই যে এই পুরো কোণটা সমান মানে DBE কোণ সমান DBE কোণ মানে এই যে এই কোণটা। তাহলে এই কোণটা হয়ে গেল দুটো সমান। তাহলে এই কোণ দুটো হয়ে গেল বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণ দুটো পরস্পর সমান। তাহলে আমরা FBC কোণের মানও থিতা আমরা লিখে ফেললাম। যেহেতু দেখো এই যে ত্রিভুজ FCB, এই ত্রিভুজের দুটো কোণের মান সমান হয়ে গেছে, দুটো কোণের মান থিতা হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ হলে তার দুটো বাহু সমান হবে। কি কি বাহু? এইখানে লিখছি যে FB সমান FC। দেখো FB সমান FC, এ দেখো FB সমান FC, এই দুটো বাহু সমান হয়ে গেল। কেন? না ত্রিভুজটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ FCB, এই ত্রিভুজটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু সমান হয়ে গেল, FB সমান FC। আমরা যেহেতু ধরেছি দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র এবং AB রশ্মিটা হলো উপাক্ষীয় রশ্মি, তাই আমরা B ও P বিন্দুকে খুব কাছাকাছি হিসাবে ধরে নিতে পারি। এই B এবং P বিন্দু যদি খুব কাছাকাছি হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি যে FB প্রায় PF এর সঙ্গে সমান। দেখো FB প্রায় PF এই দুটো সমান। তাহলে এই দুটো সমান হয়ে গেলেই তাহলে আমরা লিখতে পারি যে PF সমান FC। দেখো PF সমান FC লিখতে পারি। আবার FC সমান আমরা জানি যে PC/2। দেখো FC সমান PC/2, অতএব আমরা লিখতে পারি F সমান R/2। তাহলে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও পেয়ে গেলাম F সমান R/2, অর্থাৎ গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি হলো ফোকাস দূরত্ব সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2। অতএব বক্রতা ব্যাসার্ধ সমান 2 গণিত ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য।